ইএমআই। আজকাল ইএমআই খুব সহজলভ্য, মানে কোনো জিনিসই তুমি যদি কিনতে চাও তুমি ইনস্টলমেন্টে দিতে পারো, তার সেটাই হচ্ছে ইএমআই। এই ইএমআইতে যেমন সুবিধাও হয়েছে, আবার এই ইএমআইয়ের জন্য কত মানুষ যে নিঃস্ব হয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স জিরোতে দাঁড়িয়েছে, তার শেষ নেই। সেই নিয়েই আজকে আমার বক্তব্য। তো নমস্কার, তোমাদের আজ সারাদিন খুব ভালো কাটুক, আনন্দে কাটুক এবং তোমরা প্রত্যেকে ভালো থেকো। এবং আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো আমি তো বেশ ভালো আছি, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে খুব ভালো আছো। এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আমার পাশে দাঁড়িয়েছো, আমাকে বন্ধু বলে মনে করেছো, তোমাদের মনে স্থান দিয়েছো, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার হাতটা শক্ত করে ধরো, আমাকে অফুরন্ত ভালোবাসা দিও এবং অবশ্যই লাইক কমেন্ট করো। কমেন্ট করলে তবেই তো আমি বুঝবো আমার ভুল ত্রুটি। তো ইএমআই, সেটা নিয়ে আজকে আমি অগ্রসর করি। ইএমআইতে অনেক মানে সুবিধা হয়েছে অনেকেরই। যেমন আমি যেমন একজন গৃহবধূ, আমি কোনো কাজ করি না, গৃহবধূ তো সকলেই। এবং আজকাল মেয়েরা ঘরও সামলায়, বাইরেও সামলায়, কিন্তু আমি ওয়ার্কিং না, মানে বাইরের কাজ করি না। সবাই জানো আমি একজন বাড়িতেই থাকি, রান্না বান্না এইগুলোই আমার কাজ। তো এই রকম যারা, তাদের পক্ষে কিন্তু ইএমআই অনেক কার্যকরী বা সুবিধাজনক। একটা ফোন কিনতে গেলে আমি একবারে 20,000 22,000 বার করতে পারবো না। তো আমি যদি 5,000 টাকা দিয়ে একটা ফোন নিয়ে আসি এবং মাসে মাসে সেটা যদি কেটে নেয়, তাহলে এটা আমাদের মতন গৃহবধূদের পক্ষে খুবই সুবিধা। কিন্তু এই ইএমআইয়ের জন্য অনেক রকমের অসুবিধা অনেককেই ফেস করতে হচ্ছে, সেই কথা আমার কানে আসছে। এবং রিসেন্টলি একটি ঘটনাও ঘটেছে, সেটা দিয়ে আমি আজকে শুরু করছি। আমার হাজব্যান্ড, আমার স্বামী, একজন কালিগ, উনিও অ্যাডভোকেট। তো ছোট, আমার স্বামীর থেকে ছোট। মাসখানিক আগে উনি চলে গেলেন, মানে মারা গেলেন। নিউমোনিয়া হয়েছিল, নিউমোনিয়াতে উনি চলে গেলেন। ওনারও 2 মেয়ে, আমাদের। তো কিন্তু আমার মেয়েদের মতন বড় না, মানে আমার বড় মেয়ে যেমন 8 বছর চাকরি করছে, বেশ বড়। ওনার বড় মেয়ে এই সবে 2 বছর আগে ল পাস করলো, পাস আউট করলো, করে এখন বাবার কাছে কাজ শিখছিল। আর ছোট মেয়েটা এখনো স্কুলে পড়ে। তো ছোটই বেশ। তো আমাকে বলছিল, মানে নামটা আমি উল্লেখ করছি না, আমার স্বামী বলছিল ইদানিং বেশ কয়েক বছর যাবৎ ওই ভদ্রলোক যিনি চলে গেলেন, তো উনি, একটা নাম না বললে তোমরা হয়তো বুঝবে না, ধরো ওনার নাম সন্দীপ। তো ওই সন্দীপ বাবু, উনি নাকি খুব এটা কিনছে ওটা কিনছে, এবং রিসেন্টলি 2 বছর হলো, হ্যাঁ 1 বছর খানিক হলো উনি একটি কস্টলি, বেশ দামি একটা গাড়ি কিনেছেন এবং বেশ গর্বের সঙ্গে বলছে, দেখো এই গাড়িটার দাম 14 লাখ টাকা। তো ভালো, হয়তো পশার সব, অনেক লয়ারদের তো পশার খুব ভালো হয়, হয়তো খুব ভালো পশার। এবং উনি প্র্যাকটিস করার বেশ কিছু বছর পরই হাইকোর্টের মতন জায়গা নিজস্ব, মানে যেখানে একটা গোটা চেম্বার অনেকেরই হয় না, মানে 4-5 জন মিলে একটা ঘরের মধ্যে নিজেদের মতন ছোট ছোট করে চেম্বার করে। সেখানে এনার কিন্তু বেশ বড় সড়ো একটা ঘরে ওনার চেম্বার, ভালোভাবে বই দিয়ে সাজানো, আলমারি কাবার্ডের মধ্যে দামি দামি কস্টলি বই দিয়ে সাজানো, এবং অনেকের দরকার হলে ওর কাছ থেকে বই নিয়ে পড়াশুনোও করে। এই রকম এসি লাগানো একটি ভালো চেম্বার। কিন্তু ওনার কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু লয়ার বা অ্যাডভোকেট ছিল না, যে সে উত্তরাধিকার সূত্রে উনি এই চেম্বারটি পেয়েছেন। উনি প্রথম ওদের ফ্যামিলিতে লয়ার বা অ্যাডভোকেট। তো
বেশ এটা কিনলাম ওটা কিনলাম প্রায় বলছে হয়েছে। এবং রিসেন্টলি উনি একটি নামকরা শুধু কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গেরও বলবো না, সব জায়গায় ছড়িয়ে আছে সেই নামকরা একটি ক্লাব, এবং ক্লাবটি বিদেশেও আছে। সেই ক্লাবের সে মেম্বারশিপ নিয়েছে এবং এভরি স্যাটারডে মনে হয় উনি যান, মদ্যপান করে, নানা রকমের বন্ধু হয়েছে ওখানে, বন্ধু বান্ধবী হয়েছে, সেখানে উনি সময় কাটান। আবার গাড়ি কিনা হয়েছে, হ্যাঁ বছর হলো, এই করে বাড়ি ফিরে আসে। তো মাসখানিক আগে উনি কি মানে ভুগছিলেন, সর্দি কাশি জ্বর এরকম হচ্ছিল। তো তারপরে বুকে মনে হয় কফ জমেছিল বা কিছু জল জমেছিল, জানি না ব্যাপার। একদিন শোনা গেল উনি আগের দিন রাত্রির 12টা সাড়ে 12টা নাগাদ চলে গেছে। ডাক্তার বলেছেন যে নিউমোনিয়াটা খুব মানে বেশিভাবে হয়েছিল, মারাত্মক আকার ধারণ করেছিল, এবং উনি চলে গেলেন। তো যে যাবার তো সে তো চলে গেল। এবার ওর শ্রাদ্ধ শান্তি পর্যন্ত চেম্বারটি বন্ধ ছিল, এবং রিসেন্টলি ওনার বড় মেয়ে চেম্বারটি খুলেছে। তো যেহেতু আমার হাজব্যান্ডের সঙ্গে ওই ভদ্রলোকের, সন্দীপ বাবু নামটা আমি পরিবর্তন করেই বললাম, তো বেশ হৃদ্যতা ছিল, কথাবার্তা বলতো, ওই চেম্বারে গিয়ে অনেক সময় আমার হাজব্যান্ড বসতেন কথা বলতেন, কফি খেতেন বা কিছু খেতেন, হৃদ্যতা ছিল। তো সেই কথাটা নিশ্চয়ই সে বাড়িতে গিয়ে বলেছিলেন, তাই জন্য ওনার নামটা মানে আমার স্বামীর নামটা তার বাড়ির লোক জানে, মানে বন্ধুর মতনই ছিল, কালিগ কাম ফ্রেন্ড। তো আমার ওর মেয়ে একদিন কীরমভাবে হোক আমার বরের ফোন নাম্বারটা জোগাড় করে আমাকে, আমার বরকে ফোন করে বলেছে, আঙ্কেল তুমি কি কালকে কোর্টে আসবে? যদি আসো আমার সঙ্গে বাবার চেম্বারে আমি খুলে বসেছি, তো তুমি এসে আমার সঙ্গে দেখা করো, তোমার আমার হেল্প লাগবে, কারণ এখন তো মাথার ওপর বাবা নেই, যদি কিছু হেল্প লাগে তুমি আমাকে সাহায্য করো। তো তখন তোমার কাছ থেকে আমি অ্যাডভাইস বা সাজেশন আমি যদি যখন চাইবো তুমি দিও। তো একটা ছোটো মেয়ে বলছে বলে ঠিক আছে, আমি কালকে গিয়ে তোর সঙ্গে আমি কথা বলবো। গিয়ে শুনলো যে ওদের অবস্থা ভীষণই খারাপ, মানে এই মারা গেছে এই মাসখানিকের মধ্যে আর্থিক অবস্থা একদম তলানিতে গিয়ে থেমেছে। কি কারণ? বাবা ওই গাড়িটা 14 লাখ সামথিং এর গাড়িটা ইএমআইতে কিনেছে। তখন বাবা এই গাড়িটা কিনেছিল, তখন মা কিন্তু বলেছিল আমাদের কি এত কস্টলি গাড়ি কেনা সাজে? তখন বাবা বলেছিল হ্যাঁ ইএমআইতে তো কিনছি, তো মাসে মাসে শোধ করে দেব, আর একটু আমি তো এখন ক্লাবের মেম্বার হয়েছি, একটু ভালো জামা কাপড়, একটু ভালো গাড়ি, বা একটু দেখ আবার সেই দেখনদারি না করলে পরে চলবে না। জানো আঙ্কেল, ওই ইএমআইয়ের ধরো 4 ভাগের 1 ভাগ বাবা শোধ করতে এখনো পর্যন্ত পেরেছে, আরও 3 ভাগ দিতে হবে। তার ওপর গাড়ির ড্রাইভারের মাস গেলে 20,000 টাকা মাইনে, এইসব দিতে দিতেই বাবার ব্যাংক ব্যালেন্স মানে বলতে গেলে অনেকটাই কমে গেছে। আমাদের কোনো রকমের সংসার চলছে কি বলবো। এবং বাবা যেই বেসরকারি হসপিটালে ভর্তি হয়েছিল, বাবা মারা যাবার পর তারা বিল দিল 4 লাখ সামথিং, 4 লাখের ওপর বিল, সেটা তো মেটাতেই হবে। তো তখন আমার হাজব্যান্ড বলল তুই তাহলে কী ঠিক করেছিস? বলে তাই জন্য তোমাকে ডেকে পাঠিয়েছি, আমরা তো ইএমআই বহন করতে পারবো না, আমি যা রোজগার করব, আমি তো এখন বাবার কাছে কাজ শিখছিলাম, তো বাবার ক্লায়েন্টদের আমি এখন হ্যান্ডেল করব, আমার তো ওই গাড়ির ইএমআই দেওয়ার ক্ষমতা নেই। তো গাড়িটা কীরমভাবে মানে আবার আমি সেল করে দেবো, বা আদৌ সেল করতে পারবো কি না, বা আমি যদি গাড়িটা আবার ওদের কাছে সারেন্ডার করি, তারা কি আমার যে টাকাটা বাবা দিয়েছে সেই টাকার কিছুটা অংশ কি ফেরত দেবে? কারণ আমি এখন রোজগার সামান্যই হবে, আমার যাতায়াতের খরচা আছে, টিফিন খরচা আছে, প্লাস মায়ের হাতে কিছু তো দিতেই হবে সংসার চালাতে, এবং যা কিছু ব্যাংক ব্যালেন্স বা আছে সেগুলো আমাকে মানে মাকে, বোনের এখনও তো স্কুলিং শেষ হয়নি, সে একটি
ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে, সেখানকার মাইনেপত্র বিশাল, মানে সবই উনি দেখনদারির ব্যাপার, মানে লোক দেখানো বাবার ব্যাপার বা শো অফের জন্য এইগুলো করে গেছে। তার জন্য সাফার করছে কে? তার বাড়ির লোক। তো এই ইএমআইটা ভালো বলবো আমি অবশ্যই, কিন্তু অনেকাংশে কিন্তু এটা খারাপ। আমাদেরই একজন চেনা জানা মানে আমি যখন বাজারে যাই সেই ভদ্রমহিলাও বাজারে যান, আমার সঙ্গে আলাপ পরিচয়। ওনার 2-3 ছেলে মেয়ে, ছেলে দুটো যমজ টুইন, আর মেয়েটা অনেকটাই ছোট, এখন কলেজে পড়ে। তো ওই ছেলে দুটো ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল, মানে করে এমবিএ করেছে। এখন এমবিএ না করলে ইঞ্জিনিয়ারদের নাকি সেরকম, আগে যেমন আমার জ্যাঠতো দাদা ইঞ্জিনিয়ার ছিলেন, শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করলো, করেই ভালো জায়গায় চাকরি পেয়ে গেল। এখন নাকি আরও পরের পদক্ষেপে, মানে পরে আরও অগ্রসর হতে হবে, লেখাপড়ার দিক থেকে আরও অ্যাডভান্স হতে হবে, বা তোমাকে এমবিএ করতে হবে, তবেই তুমি চাকরি পাবে। তো এর ছেলে দুটোই এমবিএ করে চাকরি পেয়েছে, একজন নয়ডা, দিল্লির ওখানে নয়ডায়, আর একজন পুনা। তো ওর মা বলছে আমাকে বাজারে যে, জানো আমার বড় ছেলে ফেরত চলে এসছে, মানে আমরাই বলেছি তুই ফেরত চলে আয়। তখন আমি বললাম কেন চলে এলো, কেন তোমরা, মানে সবাই তো শুনি এখন এইসব করে চাকরি পেয়ে বাইরে গেলে পরে 1.5 লাখ 1 লাখের কমে তো নাই মাইনে, শুনে বলে রাখো তো তোমার মাইনে, ওই মাইনে দিয়ে কি করবে? এক তো যেখানে থাকে সেই পিজি ভাড়া দিতে হচ্ছে। প্রথমে ও 4 জন মিলে একটা পিজি ভাড়া করেছিল, সেখানে থাকতো, সেখানে 10-12 হাজার টাকা দিলে মোটামুটি হয়ে যাচ্ছিল। কিন্তু পরবর্তীকালে দেখে যে সেখানে অন্য যেই ছেলেগুলো আছে, আরও যে 3টে ছেলে আছে, তাদের মধ্যে কারোর গার্লফ্রেন্ড আসছে, তারা দরজাটাকে লক করে কি করছে জানে না। আমার ছেলের এগুলো ভালো লাগেনি। দ্বিতীয়ত ড্রিঙ্ক করা, সেগুলো তো আমাদের বাড়িতে ঠিক চল নেই, সেখানে তাও ওদের পাল্লায় পড়ে আমার ছেলে আমাকে বলেছে কারো জন্মদিনের পার্টি ওখানেই হচ্ছে, মানে ওই মানে ওই ফ্ল্যাটটার মধ্যেই হচ্ছে, সেখানে কেক কাটা, মদ্যপান সবই হচ্ছে, সেখানে আমার ছেলে যদি না খায় দেখতে খারাপ লাগে। সেই কথাগুলো ওর বাবাকে ভয় বলেনি, আমাকে বলেছে। তখন আমি বারবার ওকে বলেছি, বাবা তুই এখানে একটা চাকরি খোঁজ। তারপরে কি জানো, আমার ছেলে ওই ইএমআইয়ের চক্করে পড়লো। যেমন হঠাৎ বলল যে আমার তো অটো ভাড়া করে যেতে আসতে অনেকটা অটো ভাড়া খরচা হয়ে যাচ্ছে, যেখানে ওরা বাড়ি ভাড়া করে থাকে, মানে পেইং গেস্ট থাকে, সেখান থেকে কাজের জায়গায় হয়ে যাচ্ছে। তো দুটো অটো চেঞ্জ করে যেতে, দুটো অটো চেঞ্জ করে আসতে আমার অনেকটা টাকা লাগছে। আমি একটা ইএমআইতে মোটর বাইক কিনেছি, মোটর বাইকটার দাম প্রায় 1 লাখ খানিক কাছাকাছি, তো আমি ইএমআইতে কিনেছি। তখন মারা যেমন বলে, বাবা মোটর বাইক কিনলি সাবধানে চালাস, ঠিক করে শিখেছিস তো, কত রকমের কত কি হতে পারে। হ্যাঁ শিখেছি। মাসে মাসে ইএমআই কাটছে, ধরো 1 লাখ খানিক টাকা মাইনে পাচ্ছে, বা 1.5 লাখ টাকা মাইনে পাচ্ছে, তার মধ্যে পিজি খরচা চলে যাচ্ছে, তার মধ্যে ইএমআই, মোটর বাইকে ইএমআই এ চলে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হলো, ওই পিজিটা সে আস্তে আস্তে ছেড়ে দিল, কারণ ওখানে আড্ডা, তারপরে যা বললাম তার গার্লফ্রেন্ড আসছে, তারপরে প্রায় পার্টি লেগে থাকছে, ওর হয়তো সেখানে ওকেও তো কন্ট্রিবিউট করতে হচ্ছে টাকা পয়সা। তখন ও কী করেছে, একটা 1 রুম ফ্ল্যাট ভাড়া করেছে। এবার 1 রুম ফ্ল্যাট ভাড়া করলে কি হয়, পুরো টাকাটাই তাকেই দিতে হচ্ছে, প্লাস একটা লোক রাখতে হয়েছে ঘর জোর পরিষ্কার করার জন্য, প্লাস ওকে খাবার জন্য একটা লোক রাখতে হয়েছে, বা ওই ঠিকে লোকটাও যদি ওকে রান্না করে দিয়ে যায়, সেই বাই বা ভদ্রমহিলা, তারও একটা মাইনে ব্যাপার আছে। তার ইএমআই যে, যদি আমি একটা রাউন্ড ফিগার ধরলাম, ধরো ও হয়তো বেশিই পেত, 1 লাখ খানিকের মধ্যে মোটর বাইকের ইএমআই, ফ্ল্যাটের টাকা, ফ্ল্যাটের মানে ভাড়ার টাকা, প্লাস কাজের লোকের টাকা, অর্ধেক বেরিয়ে যাচ্ছে। মোটর বাইকে পেট্রোল খরচা থাকছে কি। তারপরে ছোট ছেলে তো দেখা যায় আইফোন কিনে ফেললো 1 লাখ খানিক টাকা দিয়ে, সেটাও ইএমআইতে কিনে ফেললো। এবং যেহেতু নিজে এখন একটা ফ্ল্যাটে থাকে, একটা ছোট মিনি ফ্রিজ যাকে বলে কিনলো, সেটাও ইএমআইতে। সারাদিন সে করবে কি, একটা ছোট টিভি কিনলো ইএমআইতে, কাপড় কাচার ঝামেলা।
ওয়াশিং মেশিন কিনলো ইএমআইতে, তাহলে ধরো লাখখানিক টাকা যদি হয়, তাহলে বেরিয়ে যাচ্ছে শুধু ইএমআই দিতে দিতে মাসের শেষে কি জিরো। বাধ্য হয়ে ওর বাবাকে বা মাকে লুকিয়ে লুকিয়ে, যেহেতু বাবাকে সব কথা বলা হয় না, মা লুকিয়ে লুকিয়ে সংসার খরচা বাঁচিয়ে কোনো মাসে 10,000, কোনো মাসে, তার ফলে কি 12,000, কোনো তার ফলে মায়ের হাতে কোনো, মায়ের তো কিছু খরচা থাকে সেটা নেই। তখন তার মা বোঝালো, বাবা তোর ওখানে থেকে লাভ নেই, এখানে যদি তুই অর্ধেক মাইনেতেও কাজ পাস তাও ভালো, তাও তো তোর এখানে একটা নিজস্ব বাড়ি আছে, বাড়িতে ভালো করে আমার হাতের তৈরি মাছ ভাত খেয়ে তুই অফিসে যাবি, প্লাস আমি টিফিন করে দেব, যাবি। তো ছেলেটি দেখছে সত্যিই তো মাসের 20 তারিখ 22 তারিখের মধ্যে তার স্যালারি সব টাকা ছিঁড়ে মানে চলে যাচ্ছে এইসব ভাড়া ইএমআই বহন করতে গিয়ে। এই ছেলেটি কিন্তু কথা শুনে এবং সে ফিরে এসছে, তাও ফিরে এসছে 1-1.5 বছর হয়ে গেল, এবং রিসেন্টলি ওর বিয়ে হলো, এই বৈশাখ মাসে বোধহয় ওর বিয়ে হলো। তা এখন এখানে সল্টলেকে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করে, যা মাইনে পায় যথেষ্ট, তার বউও সেখানে কাজ করে এবং স্বামী স্ত্রী মিলে ভালো আয় করে। এবং ওইগুলো সব যা আমার ওই ওকে আমি বাজারের বান্ধবী বলছি, তো সে আমাকে বললো জানো, যেই ফ্রিজটা কিনেছিল কথার কথা 10,000 টাকা দিয়ে সেটা 2,000 টাকায় বিক্রি করলো, যে মোটর বাইকটা কিনেছিল লাখখানিক টাকা দিয়ে সেটা 30,000 টাকায় বিক্রি করলো, এরকম করে সব কিছু লসে গিয়ে বিক্রি করে সে ফিরে এসেছে। তার মানে ভাবো কি অবস্থা। এই কথাটা আমাকে আমার এক বান্ধবী বলেছিল, আমার স্কুল ফ্রেন্ড কাম কলেজ ফ্রেন্ড। ওর ছেলের বউ দুজনেই কাজ করে সল্টলেকেই একটি মানে যেমন হয় আর কি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে। তখন ও আমাকে বলেছিল, জানিস আমার না ছেলে বাইরে যাবার, ব্যাঙ্গালোরে যাওয়া বা পুনায় যাবার অফার পেয়েছিল, কিন্তু আমার ছেলে না ভীষণ বিচক্ষণ, জানিস আমার ছেলে আমাকে একদিন বলেছিল, তখন আমার বান্ধবী নাকি বলেছিল, যা না ওখানে তো শুনেছি নাকি গেলে পরে আরও হাই অপরচুনিটি পাবি, বিদেশ যাওয়ার সুযোগ পাবি। ও তখন বলে সব মানছি মা, কিন্তু জানো আমি সেটা লক্ষ্য করছি আমাদের বন্ধু মহলে, যে ওদের মারা না মাসের শেষে মা বাবারাই মাসের শেষে না একটা অ্যামাউন্ট পাঠায়, কেউ 20,000, কেউ কারো একটু কম, কেউ একটু বেশি টাকা না পাঠায়, ওরা নাকি কুলোতে পারে না। তখন বলছে তাই নাকি, বলে হ্যাঁ, বলে এই ভেবে না আমি বাইরে যাই না, বলে আমি এতগুলো টাকা আয় করে যদি কুলোতেই না পারি, মাসের শেষে যদি তোমার হাতে কিছু না পাঠাতে পারি, তাহলে আমার এত টাকা পেয়ে লাভ কি। তার মানে এই ওর বন্ধু বান্ধবরা এই ইএমআই চক্করে পড়ে, মানে ছেলে মানুষ তো, যে আমারও গাড়ি কিনতে হবে, আমারও এটা করতে হবে, আমারও ওটা কিনতে হবে, ছেলে মানুষ যা হলে যা হয়। আমরা যখন ছেলে মানুষ ছিলাম তখন আমাদের মনে হতো না যে ওই জামাটা কিনতে হবে বা এই রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে, যেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের অনেক কিছু কমে যায়, মানে এই লোভগুলো বা আকাঙ্ক্ষাগুলো অনেকটাই মরে যায় বলতে গেলে। এবং আমাদের মতো গৃহবধূ যারা 24 ঘন্টার মধ্যে 17-18 ঘন্টা পিসছি সংসারের জাতাকলে পিসছি, তাদের তো আরোই থাকে না এইসব ইচ্ছেগুলো। কিন্তু কিছু করার নেই, এই নতুন প্রজন্ম এই ইএমআইয়ের ব্যাপারে পড়ে নিজেদের সর্বনাশ বা নিজেদের ব্যাংক ব্যালেন্স বা নিজেদের মাইনের টাকা তো মাস শেষ হবার আগে শেষ করছেই, এবং মা বাবারাও জ্বলে পুড়ে শেষ হচ্ছে। অনেক মা বাবারা গর্বের সঙ্গে বলে না যে আমার ছেলে, আমি সবার ক্ষেত্রে বলছি না, নিশ্চয়ই না, কখনোই না, সবার ছেলেমেয়েরা এরকম হয় না। অনেকেরই মানে টাকা জমানোর মানে প্রবণতা থাকে, যে আমি টাকা জমাবো বা বাবা মার হাতে কিছু টাকা তুলে দেবো, এই প্রবণতা অনেক ছেলে মেয়েদেরই থাকে। এবং খুব ভালো তারা, আমি বলবো তাদের মা বাবারা মানুষ করেছে, করলেও অনেকের কি বলতো বাবা মায়ের কাছে ঠিকঠাক আছে, কিন্তু যে মুহূর্তে বাইরে চাকরি পেলো সেই মুহূর্তে হয় মানে পারিপার্শ্বিক পরিবেশ তাদের চালিত করে, তো
তার ফলে তারা লোভ সংবরণ করতে পারে না, কিন্তু যারা পারে তারা কিন্তু জয়ী হয়। কাজেই এই ইএমআই যে সুবিধাজনক হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। যে ক্যান্ডিডেট যে টাকা রোজগার করছে বা যে ইএমআইতে এতগুলো জিনিস কিনছে তারও অবস্থা খারাপ হয়ে যায়, এবং বাবা মায়েদের তাদেরও তো একটা জায়গায় সংসার চালনা করে নিজেদেরটা চালাবে না। তা একে তো নিজেদের পুঁজিটা কমে গেছে সন্তান মানুষ করতে, শুধু ছেলে বলবো না, ছেলে মেয়ে উভয়কেই মানুষ করতে গিয়ে তাদের তো পুঁজি অনেকটাই কমে গেছে। আজকালকার তো লেখাপড়ার খরচা অনেক বেড়ে গেছে, আমাদের সময়ের মতো সময় আজ মানে দিন আর নেই। অর্ধেক পুঁজি চলে গেছে, জীবনের অর্ধেক বয়সও চলে গেছে, সেই রোজগার করার ক্ষমতাটাও হয়তো তাদের চলে গেছে। তারপর যদি ছেলে বা মেয়েকে মানুষ করার পর তাদের মাসের শেষে আবার ভর্তুকি দিতে হয়, তাহলে সেই মা বাবার অবস্থা তো শোচনীয় বা করুণ। তো এই নিয়েই আমার আজকের বক্তব্য ছিল। তোমাদের বাড়িতেও এইরকম ঘটনা ঘটেছে কিনা প্লিজ আমাকে জানিও তো। আমার তো শোনা কথা, কারণ আমার মেয়েরা তো সব এখানেই কাজ করে, কিন্তু আমাদের বন্ধু বান্ধবে অনেকেই বাইরে কাজ করে, অনেকে। এবং রিসেন্টলি একজনের ছেলে 1 বছর কাজ করার পর মুম্বাইতে কাজ করার পর 1 বছর পর সে রিসেন্টলি ফিরে এলো, আবার এখানে অন্য জায়গায় ট্রাই করছে, ট্রাই করলেই তো পাওয়া যাবে না, চেষ্টা করছে। সেও আমার স্কুলেরও বন্ধু, কলেজেরও বন্ধু। তো তোমাদেরও বাড়িতে পরিবারে এরকম কোনো ঘটনা আছে কি না প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। কারণ আমি তো এই একটা ঘরের মানে একটা বাড়ির মধ্যে বসে থাকি, সবই আমার শোনা কথা, সত্যি মিথ্যে বিচার তোমরাই করবে। তো তোমাদের কমেন্টেই সেটা আমি বুঝতে পারবো। তো কেমন লাগলো আজকে আমার এই ব্লগটা, কিছুটা কি সত্যি মানে সত্যি কিছু পাচ্ছ কি তোমাদের জীবনের সঙ্গে বা আশেপাশের জীবনের সঙ্গে প্লিজ জানিও, আমার খুব ভালো লাগে। এবং আমার পাশে দাঁড়িয়েও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো। কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।